আসসালামু আলাইকুম। রাইট মাল্টিমিডিয়া স্কুলের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা অভিনন্দন। আজকে আমরা পদার্থ বিজ্ঞানের বস্তুর ওপর তাপের প্রভাব টাইপ 1 অর্থাৎ টাইপ 1 এর সৃজনশীল শিখবো। আমরা এই টাইপের খুবই ইম্পর্টেন্ট, মানে সালের প্রশ্নেতে আমরা ভালো করতে চাইলে এই ধরনের গাণিতিক সমস্যায় এই অধ্যায় থেকে থাকলে সব থেকে বেশিবার পাবো। আমরা কি করব, এই অধ্যায় এটার সমাধান শিখবো এবং বাড়িতে অবশ্যই এইরকম কমপক্ষে 2টা সৃজনশীল আমরা কি করব, সমাধান করব। এটা কাজ। এখন আমরা কিভাবে করব তার জন্য আগে উদ্দীপক করব। কি বলছে, 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একটি লোহার বলের আয়তন 268 সেন্টিমিটার কিউব। তাপমাত্রা বৃদ্ধি করে 100-তে নিলে বলটির আয়তন হয় 270 সেন্টিমিটার কিউব। এই মুহূর্তে বলটি 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানির মধ্যে ফেলে দেওয়া হলো। পানি ও বলের ভর দেওয়া আছে আর হচ্ছে কি দেওয়া আছে, আপেক্ষিক চাপ দেওয়া আছে। এখন কি বলছে, প্রথম প্রশ্ন ক নাম্বার কি বলছে, লোহার দৈর্ঘ্য প্রসারণ সহগ নির্ণয় করতে বলছে। কি নির্ণয় করতে বলছে, লোহার দৈর্ঘ্য প্রসারণ সহগ। লোহার দৈর্ঘ্য প্রসারণ সহগকে আলফা দ্বারা প্রকাশ করে, আমরা সূত্রতে পড়ে আছি, তাই না? তাহলে আলফা নির্ণয় করতে বলছে, কিন্তু আমাদের যা যা দেওয়া আছে এখানে, যা যা দেওয়া আছে লোহার ক্ষেত্রে, কিসের ক্ষেত্রে, লোহার ক্ষেত্রে, সেইগুলো আগে তুলবো। আমাদের কাজ হবে সেগুলো তোলা। ক নাম্বার সমাধান, তাহলে প্রথম কাজ এই পাশে তোলা। এখানে এই তাপমাত্রাকে কি তাপমাত্রা দ্বারা প্রকাশ করা হয়, আদি তাপমাত্রা। প্রথম যে তাপমাত্রা থাকে সেটাকে কি দ্বারা প্রকাশ করা হয়, আদি তাপমাত্রা। আদি তাপমাত্রা, আদি তাপমাত্রা টি নট, টি নট, টি নট, টি নট ইকুয়াল তাহলে কত ডিগ্রি সেলসিয়াস, 30 ডিগ্রি সেলসিয়াস, তাই না? এখানে 2টা তাপমাত্রা দাও। লোহার ক্ষেত্রে যেহেতু এইটুকু, লোহার ক্ষেত্রে যেহেতু এইটুকু, তাহলে এইটুকুর জন্য আমাদের সমাধান করতে হবে। তার মানে 30 ডিগ্রি সেলসিয়াস গেল। এটা তার মানে কি তাপমাত্রা, 100 ডিগ্রি সেলসিয়াস শেষ তাপমাত্রা। কি তাপমাত্রা, শেষ তাপমাত্রা। তাহলে শেষ তাপমাত্রা কত হবে, 100 ডিগ্রি ইকুয়াল 100। তাহলে টি ইকুয়াল কত ডিগ্রি সেলসিয়াস, 100 ডিগ্রি সেলসিয়াস। আমরা তাপমাত্রা বৃদ্ধিটা নির্ণয় করব। তাপমাত্রা বৃদ্ধি, তাপমাত্রা বৃদ্ধিকে কি দ্বারা প্রকাশ করা হয়, ডেল-টি দ্বারা। তাপমাত্রা বৃদ্ধি, ডেল-টি, তার মানে ডেল-টি ইকুয়াল টি মাইনাস টি নট। তাহলে কত আছে, 100 মাইনাস কত, 30, তার মানে কত, 70। এটা ক্যালভিন হবে। কি তাপমাত্রা পার্থক্য কি হবে, ক্যালভিনে হয়ে যাবে। আচ্ছা, এখন তাপমাত্রা বৃদ্ধি যেটা দেওয়া থাকবে সেটা ডিগ্রি সেলসিয়াস থেকে ওটাই ক্যালভিন হয়ে যাবে। কি হয়ে যাবে, ওই ক্যালভিন হয়ে যাবে 70 ক্যালভিন। আমরা বৃদ্ধি যেটা প্রকাশ করি সেটাই হয়ে যায় 70 ডিগ্রি সেলসিয়াস, যেহেতু বৃদ্ধি থাকে। আচ্ছা, তাপমাত্রা বৃদ্ধি বের করলাম। এখন কাজ হবে আমাদের, এটা কি দেওয়া আছে, প্রথম যে আয়তন দেওয়া থাকে সেটাকে কি আয়তন বলা হয়, আদি আয়তন। আদি আয়তনকে কি দ্বারা প্রকাশ করা হয়, ভি নট। তাহলে আদি আয়তন, তাহলে আদি আয়তন কি দ্বারা প্রকাশ করা হয়, ভি নট। তাহলে ভি নট ইকুয়াল কত, 268 সেন্টিমিটার কিউব। আচ্ছা, দুইটা একক যদি একই হয় তাহলে দুইটা একই ওই রকমই রাখবো, আর যদি আমরা দুইটা একক ভিন্ন ভিন্ন হয় তাহলে মিটার নিয়ে যাই করব, এক জাতীয় করব। কি জাতীয় করব, এক জাতীয় করব। আদি আয়তন, তারপরে শেষ আয়তন। শেষ আয়তন কত আছে, তাহলে ইকুয়াল কত, 270 সেন্টিমিটার কিউব। এটা পাইছি আমরা। এরপর আমরা কি করতে বলছে, আমাদেরকে আলফা নির্ণয় করতে বলছে। কি নির্ণয় করতে বলছে, আলফা মানে আমাদের দৈর্ঘ্য প্রসারণ সহগ নির্ণয় করতে বলছে। দৈর্ঘ্য প্রসারণ সহগ যেটা প্রকাশ করা হয় আলফা দ্বারা। তাহলে দৈর্ঘ্য প্রসারণ সহগ কি দ্বারা প্রকাশ করা হয়, আলফা ইকুয়াল হট। আচ্ছা, আমরা জানি আয়তন যখন দেওয়া থাকে, কি দেওয়া থাকে, আয়তন যখন দেওয়া থাকে, মনে রাখবা আয়তন যখন দেওয়া থাকে তখন আমরা হচ্ছে আয়তন প্রসারণ সহগ নির্ণয় করতে পারবো। কি নির্ণয় করতে পারবো, ক্ষেত্র যদি দেওয়া থাকতো, ক্ষেত্রফল দেওয়া থাকতো তাহলে ক্ষেত্র প্রসারণ সহগ নির্ণয় করতে পারতাম। কি নির্ণয় করতে পারতাম, তার মানে যেহেতু আয়তন দেওয়া আছে তাহলে কি নির্ণয় করতে হবে, আলফার চিন্তা পরে, আগে আমি যেটা দেওয়া আছে সেটা ধান্দা আগে করবো, সেটা থেকে কি নির্ণয় করতে পারবো, আয়তন প্রসারণ সহগ। কি প্রসারণ সহগ, আয়তন প্রসারণ সহগ দ্বারা প্রকাশ করা হয়, গামা দ্বারা প্রকাশ করা হয়। কি দ্বারা প্রকাশ করা হয়, গামা দ্বারা। তাহলে আমরা গামা নির্ণয় করবো। তাহলে আমরা জানি গামার সূত্র জানি, আমরা জানি গামা ইকুয়াল এল ভি মাইনাস ভি
নট ডিভাইডেড ভি নট ডেল টি। হ্যাঁ। ভি নট কি ডেল টি। ডেল টি। আমরা সূত্রের মান বসাবো, কি বসাবো? মান বসাবো। আমরা কিভাবে বুঝবো যে আলফা আলফা গামা নির্ণয় করতে? গামার সাথে আলফার একটা সম্পর্ক আছে, কি আছে? সম্পর্ক আছে। আমরা জানি গামা ইকুয়াল 3 আলফা। গামা ইকুয়াল কি আলফা? তার মানে গামা যদি নির্ণয় করতে পারি তাহলে আলফা চাইতে পারবো, কি করতে পারবো? আবার বিটার সাথেও আলফার সম্পর্ক আছে। বিটার সাথে কি আছে? বিটা ইকুয়াল টু আলফা। বিটা ইকুয়াল কি আলফা? 2 আলফা। এগুলো সূত্র যখন পড়াইছি তখন শিখাইছি। তার মানে এই সূত্রগুলো মাথায় রাখতে হবে। তার মানে বিটা আমি তো ক্ষেত্রফল দেওয়ার অর্থ তাহলে ক্ষেত্র প্রসারণ সহগ নির্ণয় করতাম। কি নির্ণয় করতাম? ক্ষেত্র প্রসারণ সহগ নির্ণয় করতাম। তার মানে এখন কি নির্ণয় করতেছে? আমার আয়তন দেওয়া আছে, আয়তন প্রসারণ সহগ। যেটা নির্ণয় করতে হবে সেটা চিন্তা পড়ে। তার মানে আমি ওখান থেকে ওইটার থেকে ওইটাতে যাইতে পারবো। তাহলে গামার থেকে আলফাতে আমি কি করতে পারবো? যাইতে পারবো। আমরা জানি গামা ইকুয়াল 3 আলফা, তাহলে সেখান থেকে যাইতে পারবো। তাহলে আমরা এখন মান বসাবো। ভি মান কত? ভি মান হচ্ছে 277 মাইনাস ভি নটের মান কত? 268। তাহলে ভি নটের মান কত? ভি নটের মান হচ্ছে 268 গুণন ভিটি ডেল টির মান কত? 70। কত? 70। আমরা ক্যালকুলেশন করব। তাহলে এটা থেকে এটা বাদ দিলে কত হবে? 2। আর এটা থেকে গুণ করব। গুণ করলে কত হবে? 0 27 56 6 6 7 42 18,760। তাহলে 18,760। তাহলে এটা পাইলাম। এখন এটা দিয়ে এটা ভাগ করব। কি করব? ভাগ করব। ক্যালকুলেশন করে দেব। উপরে উপরে করব, নিচে নিচে করব। ক্যালকুলেশন করব, তারপরে ভাগ করব। 2 ভাগ এটা করলে কত আসে দেখো? আপনার হলো 1.06 গুণন 10 টু দি পাওয়ার মাইনাস হ্যাঁ 04 আসে। 4। তাহলে 1.0 হচ্ছে 06 গুণন 10 টু দি পাওয়ার ইনভার্স 6। গামার একক বসাতে হবে। গামার একক পার কেলভিন। কি কেলভিন? পার কেলভিন। এটা গেল, গামা পাইলাম। তার মানে আমার তো গামা নির্ণয় করতে হবে। গামা নির্ণয় করতে হচ্ছিল, আমার দৈর্ঘ্য প্রসারণ কি নির্ণয় করতে হচ্ছিল? সহগ নির্ণয় করতে হচ্ছিল। বুঝা গেছে? তাহলে দৈর্ঘ্য প্রসারণ সহগ কি দ্বারা প্রসারণ? আলফা। তাহলে আমরা সূত্র জানি আবার। তার মানে আলফার সাথে গামার যে সম্পর্ক আছে, আলফার সাথে গামার যে সম্পর্ক আছে সেই সূত্র হইল। তাহলে গামার সূত্র আমরা আবার কি? গামা ইকুয়াল কি আলফা? 3 আলফা। কি আলফা? অতএব দেখো এই 3 তো পার করে দেই, তাহলে ভাগ হয়ে যাচ্ছে না? তাহলে আলফা ইকুয়াল কি হচ্ছে? 3 মানে গামা ভাগ কি? 3। গামা ভাগ কি? তার মানে গামার জায়গায় গামার মান বসাতে। গামার মান কত? 1.06 গুণন 10 টু দি পাওয়ার ইনভার্স 4 ডিভাইডেড কি? 3। তার মানে এটাতে ভাগ করব। ভাগ করলে কত আসে? অবশ্যই এটা করার সময়, ভাগ করার সময় এটা ব্র্যাকেটের মধ্যে তুলবো, ভাগ 3 তুলবো। তাহলে আমাদের অ্যাকুরেট অ্যানসার আসবে। আর যদি আমরা ব্র্যাকেট না দেই তাহলে অ্যানসার এলোমেলো আসবে, অ্যানসার হবে না। মনে থাকবে এটা অবশ্যই ব্র্যাকেটে ভাগ করব যারা ভাগ করার সময়। এরকম গুণন থাকলে, ভাগ থাকলে, একসাথে থাকলে সেটা কি করব? ব্র্যাকেট দিয়ে ভাগ করব। কত আসলো? 3.53 গুণন 10 টু দি পাওয়ার ইনভার্স 5 5। এটা আমরা কি করব? ক্যালকুলেশন করে পাইলাম। এটার একক কি? পার কেলভিন। কি কেলভিন? কঠিন? এটা কঠিন না। তাহলে আমাদেরকে যেটা নির্ণয় করতে হলো গ নম্বরে আলফা হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ সহগ, হচ্ছে আয়তন প্রসারণ সহগ, ক্ষেত্র প্রসারণ সহগ, এগুলো নির্ণয় করা থাকবে গ নম্বরে। তারপরে দৈর্ঘ্য কতটুকু বৃদ্ধি হয় এগুলো দেওয়া থাকবে, যে কোনো একটা নির্ণয় করতে হবে এই সূত্রের মাধ্যমে। পারবো না এগুলো? তাহলে এই টাইপের যতগুলো থাকবে মানে সৃজনশীল, কমপক্ষে 2টা সৃজনশীল অবশ্যই কি করবা? এটা বাদ দিয়ে আরো 2টা সৃজনশীল তোমরা করবা এইটার মতো, মনে থাকবে? আচ্ছা, তারপরে আমরা ঘ নাম্বারে খুবই ইম্পর্টেন্ট। এই ঘ নাম্বার খুবই ইম্পর্টেন্ট। অধ্যায় থেকে থাকলে প্রায় এই অঙ্ক থাকে। তাহলে মিশ্রণের চূড়ান্ত তাপমাত্রা কত? যদি বলে মিশ্রণের চূড়ান্ত তাপমাত্রা কত, বরফ পানি মিশাইলে সেটার ক্ষেত্রেও বলে। এখন বলে চূড়ান্ত তাপমাত্রা নির্ণয় করা শিখবো ক্যালোরিমিটারের সাহায্যে। ক্যালোরিমিটারে আমরা শিখলাম যে গৃহীত তাপ সমান সমান কি তাপ? বর্জিত তাপ। ওইটার সাহায্যে আমরা শিখবো। আচ্ছা, এটা মিশালাম। আচ্ছা, এখন দেখো উদ্দীপকটা ভালো করে বলবো। এখন তো এইটুকু অঙ্ক গ নাম্বারে করছি, ওটা তো আর কোনো কাজ নাই। কাজ আছে? আচ্ছা, আমার কাজ এখান থেকে যে এই মুহূর্তে আয় হচ্ছে বলটি 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, বলটি কোন ডিগ্রি সেলসিয়াস? পানির মধ্যে ফেলে দেওয়া হলো। এখন একটু মনোযোগ দাও সবাই। আচ্ছা, একটা বল ছিল, একটা কি ছিল? বল। ওটা কি গরম ছিল না ঠান্ডা ছিল? কোনো কিছু ছিল না তো? ছিল? আচ্ছা,
বলছে 100 ডিগ্রিতে উপনীত হলে আর এত হয়, তাই হয় না? আচ্ছা 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যদি উপনীত করা হয় তাহলে কত হয়? হচ্ছে 270 হয়। এই মুহূর্তে ওই মুহূর্তেই তাহলে বলটা গরম ছিল নাকি ঠান্ডা ছিল বলো তো? বলটা গরম ছিল নাকি ঠান্ডা ছিল? কত গরম ছিল? 100 ডিগ্রি সেলসিয়াস। কত ছিল? 100 ডিগ্রি সেলসিয়াস। যদি বলো ওই মুহূর্তেই বলছে, ওই মুহূর্তেই বলছো না? 100 ডিগ্রির পরে মুহূর্তে কিন্তু বলছে। তার মানে আর তাপমাত্রা কত ছিল? 100 ডিগ্রি সেলসিয়াস। এখন আমি মিশা হচ্ছে কার মধ্যে ডুবাইছি? 50 ডিগ্রি সেলসিয়াস পানির মধ্যে ডুবাইছি। কার মধ্যে ডুবাইছি? আচ্ছা এখন ভাবো তো, ধরো একটু মনোযোগ দেই, ধরো একটা ঠান্ডা পানি, কি পানি? ঠান্ডা পানির মধ্যে গরম কিছু ডুবাইছি, গরম লোহা ডুবাইছি। এখন পানি কি গরম হবে না ঠান্ডা? আরো ঠান্ডা হবে। পানি গরম হবে। কেমন গরম হবে? লোহা যত গরম ছিল তত গরম হবে নাকি হালকা গরম হবে? তাই হবে কিনা? তারপর আবার বলি, তার মানে এখানে একটা বিষয় একটা বলতো, তার মানে লোহা কি আস্তে আস্তে ঠান্ডা হবে না? লোহা আস্তে আস্তে কি হবে? ঠান্ডা। আর পানি মানে গরম হবে। পানি কি হবে? তার মানে যাই ঠান্ডা হচ্ছে তাই তাপ কি করছে? বর্জন করতেছে। তাপ কি করতেছে? এখানে খুব ক্যালোরিমিতি হচ্ছে নীতির সময় আমাকে বুঝতে হবে কে তাপ ছেড়ে দেয় আর কে তাপ শোষণ করে, গ্রহণ করে, সেটা আমাকে ভালোভাবে বুঝতে হবে। তার মানে এখানে দেখো আমি 100 ডিগ্রি ছিল, কি ছিল? 100 ডিগ্রি ছিল, তাকে 50 ডিগ্রির মধ্যে ডুবাইছি। লোহা কি করবে? তাপমাত্রা ছেড়ে দিবে। আর পানি কি করবে? গ্রহণ করবে। আমরা তাপের হচ্ছে সূত্র জানি, কিউ ইকুয়াল এমএস ডেল টি বা ডেল টিটা, কিউ ইকুয়াল এমএস ডেল থিটা, যেটা ইচ্ছা আমরা জানি, সেটাও জানি না ক্যালোরিমিতি। আচ্ছা কে গ্রহণ করবে কে বর্জন করবে বুঝতে পারছো? এইটা খুবই ভালো করে বুঝতে হবে কে গ্রহণ করবে আর কে বর্জন করবে। ক্যালোরিমিতি নীতি হচ্ছে গৃহীত তাপ সমান সমান বর্জিত তাপ। বোঝা গেছে? আচ্ছা তাহলে আমরা তাপমাত্রা কোথায় পৌঁছাবে? যে কোনো এই 50 আর 100 যে কোনো মাঝখানে একটা পৌঁছাবে না? যেমন বললাম ঠান্ডা পানি ছিল, আবার গরম লোহা ডুবাইছি 100 ডিগ্রি সেলসিয়াসে, গরম লোহা। পানি কি 100 ডিগ্রি সেলসিয়াসে যাবে? যাবে না। মাঝখানে ওর মধ্যে যাবে, তাই যাবে না? মাঝখানে বলতে এমন নাম যে 50-এ যাবে, ওর মধ্যবর্তী যে কোনো হতে পারে, তাই হতে পারে না? তার মানে আমাকে এটা মনে রাখতে হবে। তার মানে চূড়ান্ত তাপমাত্রা আমি ধরে নিলাম টি। চূড়ান্ত তাপমাত্রা আমি কি ধরে নিলাম? টি। তাহলে ধরে নিবা এভাবে, ধরি চূড়ান্ত তাপমাত্রা কি হবে? টি। চূড়ান্ত তাপমাত্রা টি ধরলাম। এখন কে গ্রহণ করবে কে বর্জন করবে বলো তো? এখানে কে গ্রহণ করবে? পানি তাপ গ্রহণ করবে। আর হচ্ছে কে বর্জন করবে? লোহা। তার মানে আমরা বলবো হচ্ছে গৃহীত তাপের ক্ষেত্রে আর বর্জিত তাপের ক্ষেত্রে আমরা আগে তুলে নিব। কি করে নিব? তুলে নিব। তাহলে গৃহীত তাপের ক্ষেত্রে কে তাপ গ্রহণ করবে বলো তো? পানি। গৃহীত তাপ, তাই করবে না? তাহলে ডাব্লু আমরা জানি এম, এম তে ভর, এম তে কি ভর, কে গ্রহণ করবে? গৃহীত তাপ কে করবে? পানি। কে করবে? পানি। একটু ব্র্যাকেটের মধ্যে লিখলাম, তাহলে এম ডাব্লু লিখলাম। এম কি লিখলাম? ডাব্লু। এম ডাব্লু কত দেওয়া হচ্ছে দেখো এখানে কত? এম ডাব্লু এখানে পানি ও বলের ভর যথাক্রমে 2 কেজি আর একটা কত কেজি? 200 গ্রাম। তার মানে 2 কেজি। কত কেজি? তাহলে পানির ভর কয় কেজি? 2 কেজি। বুঝা গেছে? আচ্ছা এস কত? এস ডাব্লু। এস মানে কি? আপেক্ষিক তাপ। আপেক্ষিক তাপ। পানি আপেক্ষিক তাপ কত? 4200 জুল পার কেজি পার কেলভিন। কেজি পার কি? কেলভিন। এটা গেল। আর ডেল টি তুলবো। কি তুলবো? ডেল টি। এই ক্ষেত্রে তুলবো ডেল টি ডাব্লু। আচ্ছা এই ক্ষেত্রে আমরা সব দুইটার ক্ষেত্রে আগে তুলে নিব। বোঝা গেছে? আচ্ছা দেখো যাই গ্রহণ করে, আচ্ছা তাপমাত্রা 50 ছিল, আর কত ছিল? পানির তাপমাত্রা কত ছিল? 50 থেকে বাড়বে না কমবে বলো তো? বাড়বে না। বাইরে কোথায় যাবে? বাইরে কোথায় যাবে? আমি বলছি টিতে যাবে। কোথায় যাবে? চূড়ান্ত তাপমাত্রা টি ধরলাম, তাপমাত্রা যেহেতু টি ধরলাম, তাহলে বাইরে কোথায় যাবে? এটা বেড়ে এটা যাবে। কোনটা বেশি হবে? তার মানে এটার থেকে এই দুটার মধ্যে কোনটা বেশি? আমরা জানি হচ্ছে ডেল টি মানে কি? বেশি তাপমাত্রা থেকে কম তাপমাত্রা বিয়োগ, তাই না? পরিবর্তনটা কি? বেশি থেকে কম বিয়োগ, তাই তো হয়। তাই যাবে। তার মানে 50 ডিগ্রি সেলসিয়াস তাহলে টি হবে বেশি
আচ্ছা কে ব্যাপারে যাবে, এটা হবে না এটা হবে? টিটাই বড় হবে না কেন? কারণ আমি বলছি এই টিটা হবে 50 আর 100 এর যে কোনোটা হতে পারে, ওর মধ্যে যে কোনো হতে পারে। তার মানে ওর মধ্যে, তার মানে এদের যদি 61 হয়, সাপোজ ধরলাম 61, তাহলে কি 50 থেকে বেশি না? হ্যাঁ যদি ধরে 98, তাও কি 50 থেকে বেশি না? তার মানে এই দুটার মধ্যে কে বেশি? কে বেশি? তাহলে t মাইনাস কত লিখতে হবে? t মাইনাস 50 লিখতে হবে। t মাইনাস কি লিখতে হবে? বোঝা গেছে এটা? এটা বোঝা গেছে? আচ্ছা এত কেলভিন এটা গেল। আচ্ছা এবার কে করবে বর্জিত তাপের ক্ষেত্রে? কি তাপের ক্ষেত্রে? বর্জিত তাপের ক্ষেত্রে এই দুইটা আগে তুলে নিব। বর্জিত কে বর্জন করবে তাপ বলো তো? লোহা। তাপ কি করবে? বর্জন করবে। তাহলে m লোহার s দিলাম, কি দিলাম? s। তাহলে হচ্ছে লোহার ক্ষেত্রে তাহলে লোহা কত দেওয়া ছিল? কত? 200 গ্রাম। আচ্ছা এইটা গ্রামে দেওয়া আছে, এটা কি কিসে দেওয়া আছে? আর এটা কিসে দেওয়া আছে? কেজিতে। তাহলে কি করতে হবে? কেজিতে নিয়ে যাবে। তাহলে 1000 দিয়ে কি করতে হবে? ভাগ করতে হবে। কি করতে হবে? ভাগ করতে হবে, কেজিতে নিয়ে যাব। তাহলে এটা দিয়ে ভাগ করলে কত হবে? 0.2 কেজি। কত কেজি? 0.2 কেজি। এটা আসলো আমাদের এই কেজিতে গেল। এরপর এস এস তুলবো। এস আবার ছোট হাতের এস দিই। কেন এস এস বললাম? এস তে তো আপেক্ষিক তাপ বোঝায়, কি বোঝায়? আর এই এস তে ধরছি লোহা, তাই না? লোহার বল 450। তাহলে কত দেওয়া আছে? তাহলে 450 কেজি জুল পার কেজি পার কেলভিন। এটা গেল। এরপর আমরা হচ্ছে কি তুলবো? টি ডেল টিএস টিএস। আচ্ছা এখন ভাবো এর ছিল তা লোহার ছিল কত? 100। লোহার কি ছিল? 100। লোহার ছিল 100 আর হচ্ছে যাবে কোথায়? টি তে। চূড়ান্ত তাপ যেহেতু টি, তাহলে 100 থেকে টি কোনটা বড়? 100 বড় নাকি টি বড়? 100 বড়। কেন 100 বড়? কারণ 100 থেকে কমে তো টি যাবে। এটা তো 100 এর মধ্যে, 100 আর 50 এর মধ্যে হবে। আমি বললাম 98, আমি বললাম 61 কিছুক্ষণ আগেও বলছিলাম। তাহলে 98 কি 100 থেকে বড় হবে? 100 বড় হবে না? এবার কোনটা আগে লিখবো? তার মানে 100 মাইনাস কি লিখবো? এইটা যেন এলোমেলো না হয়, আমি বুঝে দিলাম এইভাবে। এলোমেলো যেন কি না হয়, মুখস্থ যেন না করতে হয়, বুঝে যেন করতে পারি। বোঝা গেছে? চূড়ান্ত তাপ আর মাঝামাঝি হবে, যে দুইটা তাপমাত্রা থাকবে সেই দুইটার মাঝে, মাঝামাঝি বলতে কি মধ্যে যে কোনো হতে পারে, মধ্যে যে কোনো হতে পারে। বোঝা গেছে? আচ্ছা এইটা গেল আমাদের হচ্ছে নিয়ে আসা। এখন আমরা ক্যালোরিমিতির নীতি শিখছি কি? গৃহীত তাপ সমান সমান বর্জিত তাপ। ওখান থেকে আমাদের কি নির্ণয় করতে হচ্ছে? টি নির্ণয় করতে হচ্ছে। আমরা টি নির্ণয় করে ফেলবো। তাহলে ক্যালোরিমিতির নীতি হতে পাই ক্যালোরিমিতির নীতি হতে পাই। ক্যালোরিমিতির নীতি কি? সূত্র কি? গৃহীত তাপ সমান সমান বর্জিত তাপ। গৃহীত তাপ সমান কি? বর্জিত তাপ। আচ্ছা সূত্র কি? আমরা জানি তাপের সূত্র কি ইকুয়াল ms ডেল্টা। কি টি? ms ডেল্টা। তার মানে এটা কোনটা গৃহীত তাপ? এই কটা, তাই এই কটা গুণফল। তার মানে কি? mw sw ডেল্টি w ইকুয়াল। এই পাশে বর্জিত তাপের ক্ষেত্রে তাহলে এটা কি? তাহলে কি এটা সূত্র কি হচ্ছে? ms ss ডেল্টি s। হয়েছে? এখন মান বসাবো, পরের লাইন ক্যালকুলেশন। তাহলে আমরা মান বসাবো বা mw এর মান কত? 2, তাই না? 2 গুণন 2 তারপরে s, তাহলে কত? 4200 গুণন। আচ্ছা তাহলে কত? lt মান কত? ইনটু হচ্ছে t মাইনাস কত? 50 ইকুয়াল। আমাদের আর কিছু না, ওই পাশে এক লাইনে লিখবো কিন্তু ইকুয়াল সমান সমান এটার মান বসাবো। m এর মান কত? 200। m এর মান হচ্ছে 0.2 গুণন s এর মান কত? 450 আর হচ্ছে 100 মাইনাস t। বোঝা গেছে? এখন আমরা ক্যালকুলেশন করব। বললে কিন্তু এক লাইনে লিখবো। কয় লাইনে? এক লাইনে। তাহলে আমরা এগুলো গুণ করে লিখবো। এটা গুণ করলে কত হবে? তাহলে 8400। তাহলে 8400 ইনটু t মাইনাস কত? 15 ইকুয়াল। আমরা এক লাইনে লিখতে, তাহলে এটা গুণ করলে কত হবে? গুণ করে দেখো 90। কত হবে? 90 ইনটু 100 মাইনাস কত? 15। আমরা হচ্ছে এখন কি করব? গুণ করে দিব। কি করে দিব? তাহলে এটা 90 কিভাবে হলো? এই দশমিকের পর এক ঘর আছে, একটা শূন্য বাদ দিলাম, 45 আর 2 গুণ করলে কত হয়? 90।
বোঝা গেছে? তাহলে এখন এটার সাথে এটা একবার গুণ করবো, এটার সাথে এটা একবার গুণ গুণ করবো। তাহলে এটার সাথে এটা গুণ করলে কত হবে? 8400 মানে 8400 টি মাইনাস এটার সাথে যদি 50 গুণ করে কত হবে? 1 2 3। তাহলে 5 4 5 20 0 5 8 40 42 এত হয় কিনা? তাহলে ইকুয়েল আমরা গুণ করব, এই শূন্য তিনটা শূন্য লিখলাম, 5 4 5 20 0 5 8 কত হয়? 40 আর 2 42। এখন এই পাশে ইকুয়েল, ওই পাশে গুণ করব 90 আর 100 গুণ করলে কত হবে? 9000 মাইনাস কতটি? 90। আমরা সংখ্যাগুলো এক পাশে নিব, টি গুলো এক পাশে নিব। তাহলে কি করব? 84 70 মাইনাস এই পাশে মাইনাস ছিল, এই পাশে কি হবে? প্লাস। প্লাস 90 টি ইকুয়াল। এই পাশে 9000 ছিল আগে, এই পাশে মাইনাস ছিল, এই পাশে কি হবে? প্লাস। তাহলে এখন আমরা এটা যোগ করব, কি এটা যোগ আবার আছে না? জি, 8490 টি ইকুয়াল, এটা করলে কত হচ্ছে? তাহলে 0 0 5 লাখ 0 0 0 5 লাখ 1000 9 9 তারপরে 2 এটা। তাহলে আমরা কি করব? এখন হচ্ছে এটা পার করে দিব, তাহলে কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। তার মানে আমরা এখানে করি। তাহলে আমরা খালি টি রাখবো। কি রাখবো? টি ইকুয়াল। তাহলে কি হচ্ছে? এরপরে কি? তিনটা শূন্য ছিল আর 84,090। তাহলে এটাতে কি করব? ভাগ করব। এটাতে কি করব? ভাগ করব। তাহলে ভাগ করলে কত আসে? 50.53 50.53 ডিগ্রি সেলসিয়াস। কত সেলসিয়াস? 50.53 ডিগ্রি সেলসিয়াস এটা হবে। বোঝা গেছে? কোনো সমস্যা আছে? না। তাহলে এটা আমাদের চূড়ান্ত তাপমাত্রা নির্ণয় করা। প্রথমে আগে কি করতে হবে? বুঝতে হবে। প্রথমে আগে কি করতে হবে? বুঝতে হবে। বুঝতে হবে এটা হচ্ছে কোথায় আমাদের হচ্ছে কি করতে হবে। বোঝা গেছে?